হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে আজকে কনসেন্ট্রেশন সেল এবং ইলেকট্রোকেমিক্যাল সিরিজ এই সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা কনসেন্ট্রেশন সেল সম্পর্কে আসছি যে কনসেন্ট্রেশন সেল কি। সেলের আমরা আগে পড়েছি যে কিভাবে সেল কনস্ট্রাক্ট করা হয়। সেখানে ইলেকট্রোলাইট থাকে, ইলেকট্রোড থাকে, দুটো ইলেকট্রোড এবং তাদের ইলেকট্রোলাইট থাকে, সেই দুটোকে সল্ট ব্রিজ দিয়ে আমরা জয়েন করি। তো আজকে আমরা দেখব সেই ইলেকট্রোলাইট যদি একই হয়, ইলেকট্রোডও একই হয়, সেক্ষেত্রেও সেল তৈরি করা যেতে পারে। শুধু তাদের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, কনসেন্ট্রেশন যদি আলাদা থাকে, ইলেকট্রোডগুলোর কনসেন্ট্রেশন অথবা ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য যেটা নেওয়া হচ্ছে তাদের কনসেন্ট্রেশন যদি আলাদা হয়, তাহলেও দেখবো আমরা সেল তৈরি করা যেতে পারে। তো সেইটাই আমরা প্রথমে আজকে আলোচনা করব। প্রথমে আমরা আসি কনসেন্ট্রেশন সেল। এই কনসেন্ট্রেশন সেল কি রকম হয়? কনসেন্ট্রেশন সেল দুই টাইপের, একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেল, বা এটাকে বলে তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষ। তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষ। আর একটা হচ্ছে ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল। ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল তড়িৎ দ্বার গাঢ়ত্ব কোষ। দুই ধরনের কনসেন্ট্রেশন সেল। প্রথমটা আছে ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেল বা তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষ। সাপোজ একটা আমরা হাইড্রোজেন গ্যাস ইলেকট্রন নিচ্ছি, এরকম যে প্লাটিনাম হাইড্রোজেন গ্যাস H+। এই H+ মানে HCl নিচ্ছি সাপোজ, তাহলে তার কনসেন্ট্রেশন C1 মোলার কনসেন্ট্রেশন। সল্ট ব্রিজ আবার এখানে H+ যার কনসেন্ট্রেশন C2 হাইড্রোজেন গ্যাস আর প্লাটিনাম। তাহলে দুটোই কিন্তু একই ইলেকট্রন। এখানে হাইড্রোজেন গ্যাস ইলেকট্রন, এদিকেও হাইড্রোজেন গ্যাস ইলেকট্রন, কিন্তু পার্থক্যটা কোথায়? এখানে যে ইলেকট্রোলাইট মানে HCl নেওয়া হয়েছে, সেই HCl এর কনসেন্ট্রেশন C1 মোলার, এখানে HCl যেটা নেওয়া হচ্ছে তার কনসেন্ট্রেশন C2 মোলার। তাহলে এবার আমরা রিঅ্যাকশন লিখি। রিঅ্যাকশন অ্যাট অ্যানোড। অ্যানোডে অক্সিডেশন হয়, তাহলে আমরা এভাবে লিখতে পারবো হাফ H2 গ্যাস, সেখান থেকে H+ প্লাস E। এই H+টা কি? অবশ্যই এটা C1 কনসেন্ট্রেশন। রিঅ্যাকশন অ্যাট ক্যাথোডে কি হচ্ছে? রিডাকশন, সেখানে H+ তার কনসেন্ট্রেশন C2, সেটা একটা ইলেকট্রন নিয়ে হাফ H2 গ্যাস তৈরি হচ্ছে। এবার এই দুটোকে আমরা যোগ করে দিই, তাহলে এটা হবে সেল রিঅ্যাকশন। এটা কেটে গেল। H+ কনসেন্ট্রেশন C2, রিভার্স হলো H+ কনসেন্ট্রেশন C1। তাহলে এইটা চেঞ্জ হচ্ছে। তাহলে এবার এই সেলের E সেল কি হবে? E cell, EMF of the cell, E cell is equal to E0 cell minus 0.059 by 1, একটা ইলেকট্রনের চেঞ্জ, তাই 1 log এটার কনসেন্ট্রেশন বাই এটা log C1 by C2। এখন E0 সেল, এই কনসেন্ট্রেশন সেলে E0 সেল অলওয়েজ 0। কেন? E0 সেল মানে E0R minus E0, তো E0R হলো তো স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অফ হাইড্রোজেন গ্যাস ইলেকট্রন, দুটোই তো একই। তাই E0 সেল অলওয়েজ 0 হবে। ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেলে এটা অলওয়েজ এটা 0 minus 0.059 by 1 log C1 by C2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে এই উপরে আসছি, এখানে হলো E cell is equal to minus 0.059 log
C1 by C2 আর এটা ই সেলটা পজিটিভ হতে হবে সেলটা যদি তৈরি হয় তাহলে কি এটা পোটেনশিয়ালটা পজিটিভ হতে হয় তাহলে ই সেল পজিটিভ হবে কখন যখন C2 greater than C1 C2 greater than C1 যদি হয় তাহলে ই সেল পজিটিভ হবে তাহলে সেই সেলটা কনস্ট্রাকশনটা সম্ভবপর অর্থাৎ সেলটা তৈরি হবে তাহলে এই C2 মানে এই ক্যাথোডের যে ইলেকট্রোলাইট তার কনসেন্ট্রেশনটা বেশি হতে হবে অ্যানোডের থেকে তবে সেল কনস্ট্রাকশন সম্ভবপর তাহলে C2 greater than C1 এই কন্ডিশনে তাহলে এই সেলটা তৈরি হবে তাহলে এই হচ্ছে কনসেন্ট্রেশন সেল তাহলে কনসেন্ট্রেশনটা আলাদা জাস্ট তার জন্য কার কনসেন্ট্রেশন এখানে ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন তড়িৎ বিশ্লেষের কারণ এবার আমরা সেকেন্ড টাইপ ডিসকাস করব এটা ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল বলতে ইলেকট্রোডটারই কনসেন্ট্রেশনটা আলাদা হয় কিন্তু সব সেম ইলেকট্রোড ক্যাথোডে যা হবে অ্যানোডও তাই হবে কিন্তু এখানে যেমন ইলেকট্রোলাইট দুটোর কনসেন্ট্রেশন আলাদা ছিল ওখানে ইলেকট্রোডের কনসেন্ট্রেশনটা আলাদা হবে নাম্বার 2 আমরা একটা एग्जांपल নিতে পারি এরকম এই হাইড্রোজেন গ্যাস ইলেকট্রোডটি আমরা দেখাচ্ছি প্লাটিনাম হাইড্রোজেন গ্যাস এটা সাপোজ P1 atm প্রেসারে আছে P1 atm H+ কনসেন্ট্রেশন এর যা কনসেন্ট্রেশন এখানে সরাসরি এখানে তার H+ এর কনসেন্ট্রেশন সেম এটা যদি 1 মোলার নিয়ে এটা 1 মোলার আর এটা হাইড্রোজেন গ্যাস এটা অবশ্যই তাহলে কি হবে এটা P2 atm প্রেসারে আছে এখানে প্লাটিনাম এই জন্য এটা প্লাস এটা মাইনাস তাহলে এই যে সেলটা এই সেলটাকে বলা হচ্ছে ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল এখানে ইলেকট্রোডে হাইড্রোজেন গ্যাসে এখানে পার্শিয়াল প্রেসার P1 এটা P2 আর H+ দুটোর কনসেন্ট্রেশন একই এইভাবে লেখা যায় আর এটাকে এইভাবে লেখা যায় প্লাটিনাম H2 গ্যাস P1 atm H+ H2 gas P2 atm PT এইভাবে লেখা যায় তাহলে এইভাবে মানে এটা কমন দুটো একই এরকম ভাবে লেখা যায় এইভাবে লেখা যায় তাহলে এখানে আবার আমরা আসি রিঅ্যাকশনের অ্যানোডে কি হবে অক্সিডেশন হয় তাহলে হাফ H2 গ্যাস যেটা P1 প্রেসারে আছে সেখান থেকে H+ প্লাস E রিঅ্যাকশন অ্যাট ক্যাথোডে এইটা H+ একটা ইলেকট্রন নিয়ে হাফ H2 গ্যাস হবে যেটা P2 atm প্রেসারে আছে তাহলে এটা P2 লিখলাম সেল রিঅ্যাকশন কোষ বিক্রিয়া সেল রিঅ্যাকশন হচ্ছে কি হাইড্রোজেন আর H+ কেটে গেল হাফ H2 গ্যাস ব্র্যাকেটে P1 রিভার্সিবল হাফ H2 গ্যাস ব্র্যাকেটে P2 এটা তাহলে এখানে E সেল is equal to E0 cell minus 0.059 by একটা ইলেকট্রন কে 1 log এদিকে P2 এই P2 by P1 whole to the power half এটা হলো is equal to E0 cell তো 0 হবে minus half টা যদি বাইরে নিয়ে চলে আসে তাহলে এখানে 0.059 by 2 log P2 by P1 তাহলে এবার এটা নেগেটিভটা পজিটিভ হবে কখন is equal to minus 0.059 by 2 log P2 by P1 তাহলে এটা E সেল পজিটিভ হবে কখন E সেল পজিটিভ হবে provided P1 greater than P2 হবে তাহলে অ্যানোডে হাইড্রোজেন গ্যাসের প্রেসার পার্শিয়াল প্রেসার এই ক্যাথোডের থেকে বেশি হতে হবে এই কন্ডিশনে সেলটা তৈরি হবে যদি P2 less than P1 হয় তাহলে এই সেলটা তৈরি হবে না তাহলে এই হচ্ছে ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল এর আগে এটা ছিল ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল এই দুটোকে একসঙ্গে কনসেন্ট্রেশন সেল বলা হয় নেক্সট আমরা আসবো একটা ইকুয়েশন একটা রিলেশন
রিলেশন বলা হলো, সেটা হচ্ছে গিবস ফ্রি এনার্জির সঙ্গে ই সেলের একটা রিলেশন আছে। তাহলে রিলেশন বিটুইন গিবস ফ্রি এনার্জি এন্ড ই সেল, রিলেশন বিটুইন gives free energy যেটাকে আমরা ডেল্টা জি দিয়ে লিখবো এন্ড ই সেল এর মধ্যে কি রিলেশনটা ডাইরেক্ট ডেরিভেশনের দরকার নেই। ডেল জি ইজ ইকুয়াল টু মাইনাস এন এর ই সেল, ডেল জি ইজ ইকুয়াল টু মাইনাস এন এর ই সেল। এটা আবার এভাবে একটা স্ট্যান্ডার্ড স্টেট আমরা এটা লিখতে পারি ডেল্টা জি জিরো ইজ ইকুয়াল টু মাইনাস এন এর ই জিরো সেল, এফ মানে কারেন্ট। তাহলে এটাই রিলেশন। আবার ওয়ার্ক ডানের একটা আছে ম্যাক্সিমাম ওয়ার্ক ডান, সেটা ডাব্লিউ ম্যাক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা জি হয়, দ্যাট ইজ ইকুয়াল টু এন এ ই সেল। এই দুটো ইকুয়েশন মনে রাখতে হবে। এখানে ডেল্টা জি ইউনিট কি হবে? ইউনিট ওই জুল পার কেলভিন, কিলো জুল পার কেলভিন, এনার্জি যে ইউনিট হয় সেই এনার্জি ইউনিট পার কেলভিন কমন আসবে। তাহলে এই হচ্ছে রিলেশন ডেল্টা জি বা ডেল্টা জি জিরো আর ডাব্লিউ ম্যাক্স। তাহলে ই সেলের সঙ্গে ডেল্টা জি একটা রিলেশন। নেক্সট যে টপিক আমাদের সেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এখানে থেকে অনেক কিছু জানার আছে এবং এখান থেকে নানান ধরনের কোশ্চেন হয়। ইলেকট্রোকেমিক্যাল সিরিজে অনেক কিছু এক্সপ্লেন করা যায়, ভেরি ইম্পর্টেন্ট। ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বা তড়িৎ রাসায়নিক শ্রেণী, তড়িৎ রাসায়নিক শ্রেণী। এটা কি? এটা তোমরা আগে পড়েছো ছোটবেলায়। এটা একটা সিরিজ, কাদের মেটালের একটা সিরিজ আছে। যেমন আমরা একটা एग्जांपल দিই, লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, হাইড্রোজেন, কপার, সিলভার, গোল্ড, এরকম একটা সিরিজ আছে। এই সিরিজটা কি? এই সিরিজটাকে কিভাবে সাজানো হয়েছে? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইএমএফ, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু দিয়ে এটা লেখা আছে। যেমন এটা -3.04 ভোল্ট লিথিয়াম, তাহলে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম। ঠিক আছে, এটার ভ্যালুটা এটার ভ্যালুটা এটা। তিনি পটাশিয়ামের ভ্যালুটা এই করতে এগুলো নেগেটিভ ভ্যালু আস্তে আস্তে হাইড্রোজেনের এটা হচ্ছে 0 ভোল্ট, হাইড্রোজেনের 0 ভোল্ট। এবার এগুলো পজিটিভ, কপারের হচ্ছে দেখা যাচ্ছে +0.34 ভোল্ট, এদিকে সব পজিটিভ। তাহলে এদের অল নেগেটিভ, হাইড্রোজেনের 0, তার থেকে পজিটিভ। তাহলে এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজে যেটা আমরা দেখতে চাই যে কিভাবে সাজানো হয়েছে, যে অ্যাকর্ডিং টু ইনক্রিজিং স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অফ দ্য মেটালস, ইনক্রিজিং রিডাকশন পোটেনশিয়াল আস্তে আস্তে বাড়তে 0 হলে 0 হয়ে পজিটিভ হয়ে চলে যাবে। তাহলে এইভাবে সাজানো হয়েছে এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা। এবার এখান থেকে আমরা কি মানে এর ক্যারেক্টারিস্টিক্স কি, এর বৈশিষ্ট্য কি, এখান থেকে আমরা কি বুঝতে পারবো? বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স কি? বৈশিষ্ট্য যে নাম্বার 1 সেটা হচ্ছে যে এখানে কি করা হয়েছে, যত উপরের দিকে মেটালগুলো আছে তাদের স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু খুব কম, আর যারা নিচে আছে তাদের রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু আস্তে আস্তে ইনক্রিজ করেছে।
তাহলে একটা জিনিস আমি এখানে বলছি, এটা আমরা লিখে নাও, সেটা হচ্ছে যে যার রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু যত বেশি সেই মেটালটা তত রিডিউস স্টেটে থাকতে চায়। মানে একদম স্টার্ট দিয়ে এটা মনে রাখবে, যার রিডাকশন পোটেনশিয়াল, যার বিজারণ বিভব বেশি, যার বিজারণ বিভব বেশি সেই ধাতু যার প্রমাণ বলে লেখা ভালো, প্রমাণ, যার প্রমাণ বিজারণ বিভব বেশি সেই ধাতু তত বেশি বিজারিত হতে চায়, তার মানে গ্রেটার দ্য স্ট্যান্ডার্ড reduction potential, greater the standard reduction potential, greater is the tendency to reduce itself, greater is the tendency to reduce। তার মানে যার যত বেশি রিডাকশন পোটেনশিয়াল, দুটো মেটাল, সাপোজ আমি এই পটাশিয়াম নিলাম আর অ্যালুমিনিয়াম নিলাম, তাহলে পটাশিয়ামের যে ভ্যালু হবে অ্যালুমিনিয়ামের ভ্যালু তার থেকে বেশি হবে, মানে নেগেটিভ, আস্তে আস্তে নেগেটিভটা কমছে পর্যন্ত জিরোর দিকে আসছে। তাহলে পটাশিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কে বেশি রিডিউস হতে চাইবে? যে নিচে আছে, মানে যার প্রমাণ বিজারণ বিভব বেশি, যার রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু যত বেশি সে তত রিডিউস স্টেটে থাকতে চায়। তাহলে জিঙ্কটা তত রিডিউস স্টেটে থাকবে আর পটাশিয়ামটা কি করে অক্সিডাইজ হলে পটাশিয়ামটা K+ হয়ে যাবে, আর Zn2+ যদি সলিউশনে থাকে সেটা ইলেকট্রন নিয়ে জিঙ্ক তৈরি হয়ে যাবে। আর একটা एग्जांपल বলি, যেমন যদি আমরা Fe আর কপার নিতে, Fe হচ্ছে নেগেটিভ ভ্যালু, কপার এর পজিটিভ ভ্যালু, তাহলে এই দুটো যদি একসঙ্গে থাকে সলিউশনে কি হবে? তাহলে সলিউশনে Feটা উপরে আছে, মানে এর রিডাকশন পোটেনশিয়াল কম আর কপারের বেশি, ফলে কপারটা রিডিউস স্টেটে থাকবে, মানে কপারটা যদি কপার আয়ন থাকে সলিউশনে সেই ইলেকট্রন নিয়ে মেটালিক কপার তৈরি করবে, আর Feটা কি করবে? এই অক্সিডাইজ হবে, Feটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ফেরাস বা ফেরিক তৈরি করবে। তাহলে এই যে দুটো মেটাল আমরা কম্পেয়ার করব, দেখো যেটা উপরে আছে সেটা অক্সিডাইজ হবে, যে নিচে আছে সে রিডিউস হবে। তাহলে এইটা হচ্ছে যা, তাহলে এই একটা কথা থেকে আমরা সব এক্সপ্লেন করতে পারবো। তাহলে উপরের আরেকটা পয়েন্ট, এটা স্টার্ট দিয়ে নাম্বার 1 একটা, এটা মনে রাখবে। নাম্বার 2, উপরের ধাতু নিচের ধাতুকে কোন যৌগ থেকে প্রতিস্থাপিত করতে পারবে, কিন্তু নিচেরটা উপরকে পারবে। মানে a metal which is placed at higher position can displace a metal which is placed below it, ওর ঠিক নিচে যে থাকবে তাকে ডিসপ্লেস করতে হবে। একটা एग्जांपल বলি, যেমন Fe+CuSO4, Fe+CuSO4 থেকে FeSO4+Cu হবে। কারণ কি আয়রনটা উপরে আছে, কপার নিচে আছে, তাহলে আয়রনটা কপারকে ডিসপ্লেস করে দেবে, আয়রনটা অক্সিডাইজ হবে কিন্তু কপারটা রিডিউস হবে। তাহলে উপরের মেটাল নিচের মেটালকে ডিসপ্লেস করতে হবে কোন কম্পাউন্ড থেকে। ঠিক একই রকম ভাবে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে কোন ডাইলিউট অ্যাসিডের সঙ্গে, যেমন Zn নাম্বার 3 আমরা এটা লিখতে পারি, Zn প্লাস H2SO4 থেকে কি হয়? ZnSO4 প্লাস H2 হয়, কিন্তু কপার প্লাস H2SO4 থেকে CuSO4 প্লাস H2 এটা হয় না। কেন?
কারণ হাইড্রোজেনের থেকে নিচে আছে কপার, তাহলে কপার হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারবে না। বাট জিঙ্ক আছে উপরে, তাই জিঙ্ক কোনো অ্যাসিড থেকে হাইড্রোজেনকে ডিসপ্লেস করতে পারবে। তাই উপরের কোনো মেটাল হাইড্রোজেন থেকে উপরে যারা আছে তারা যে কোনো ডাইলিউট অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করে হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারবে, কিন্তু কপার, সিলভার, গোল্ড এরা নিচে আছে, এরা কোনো ডাইলিউট অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করে হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারবে না। তাহলে এই আর একটা পয়েন্ট। তাহলে এইটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে আমরা এই জিনিসগুলো আমরা এর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এইগুলো। আর একটা জিনিস আমরা দেখব কি এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে আমরা আর একটা পয়েন্ট আমরা লিখতে পারি যে তাহলে কে ক্যাথোড আর কে অ্যানোড হবে, কে ক্যাথোড আর কে অ্যানোড হবে। তাহলে যে উপরে আছে সে হবে কি, সে তার অক্সিডেশন হচ্ছে, তাহলে সেটা হবে অ্যানোড, আর যে নিচে আছে তার রিডাকশন হয় মানে সেই হবে তাহলে ক্যাথোড। তাহলে উপরের মেটালটা হবে অ্যানোড হিসাবে, আর যদি এরকম থাকতো আমাদের একটা জিঙ্ক আর কপার এর জন্য এইটা হয় অ্যানোড, এটা হয় অ্যানোড, কপারটা তার জন্য হয় ক্যাথোড। তাহলে যে নিচে থাকবে মানে যার রিডাকশন পটেনশিয়াল বেশি সে হবে ক্যাথোড, যার রিডাকশন পটেনশিয়াল কম মানে যেটা উপরে প্লেস তাহলে সেটা হবে অ্যানোড। তাহলে এই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে আমরা এগুলো বলতে পারি। এখান থেকে আর অনেক কোশ্চেন আছে, ছোট ছোট অনেক রকম কোশ্চেন থাকবে। মূল ব্যাপারটা এটা, আর সব থেকে মেইন পয়েন্ট এটা যে মেটালটার রিডাকশন পটেনশিয়াল যত বেশি সেটা তত রিডিউস হতে চাইবে, মানে রিডিউস স্টেটে থাকতে চাইবে, আর যার রিডাকশন পটেনশিয়াল কম মানে উপরের দিকে মেটাল তারা অক্সিডাইজ হবে, তারা রিডিউস হতে চাইবে না। তো এইটার যে এক্সাম্পলগুলো সেগুলো বই থেকে দেখে নিতে হবে, তো ওইগুলো পড়ে নিলেই এই মেন পয়েন্টস গুলো বলে দিলাম, এবার এক্সাম্পল গুলো তোমরা বই থেকে পড়ে নেবে, তাহলে দেখে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আজকের মতো এইটুকুই থাক, থ্যাংক ইউ।